পৃষ্ঠা নম্বর ৩, আয়ের বিস্তারিত বিবরণী সম্বলিত তফসিল। আমরা এখানে করদাতার নাম উল্লেখ করি। টিআর নাম্বারটা লিখি। আমাদের আগের পাতায় আমাদের টিআর নাম্বার দেওয়া আছে, সেটি আমরা এখানে কপি করে পেস্ট করে দিই। তফসিল ১, বেতনাদি। আমরা বেতনের বিবরণ আমরা জানি, আমরা একজন বেসরকারি কর্মকর্তা, পাশাপাশি ব্যবসায়ের ইনকাম সহ বা বাড়ি ভাড়ার আয় আছে, এই ধরনের একটা বর্ণনা আমরা এনেছি। সরকারি কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে আমরা আলাদা বর্ণনা করেছি, তাদের ক্ষেত্রে এটা উল্লেখ্য নয়। সেটির জন্য আপনারা আলাদা একটা অধ্যায় আছে, সেখানে উল্লেখ করুন, খেয়াল করুন। মূল বেতন, আপনার আয়ের যে হিসেব করা আছে সেখান থেকে মূল বেতন কত সেটি আমরা এখানে বসাবো। 2,25,000 টাকা আমাদের বিশেষ বেতন যদি আপনার থাকে, সেটা সম্পূর্ণ অংশ আপনাকে এখানে বসাতে হবে, প্লাস এখানে অব্যাহতি থাকছে না, পুরোটাই আপনার করযোগ্য। মহার্ঘ ভাতা, এটিও পুরোটা করযোগ্য, এটা করমুক্ত নয়। যাতায়াত ভাতা আমাদের আছে 18,000 টাকা। আমরা এখানে এটা পুরোটাই এক্সাম্পটেড পাচ্ছি। আপনি 24,000 টাকা পর্যন্ত যাতায়াত ভাতা আপনার করের আওতায় পড়বে না, তার বাকি অংশটুকু আপনার এখানে করযোগ্য আয়ের সাথে যুক্ত হবে। বাড়ি ভাড়া ভাতা, আমাদের বাড়ি ভাড়া ভাতা ছিল 96,000 টাকা। আমি এগুলো আমার ক্যালকুলেশন যে শিট আছে আমার, সেটি দেখে দেখে আমরা পূরণ করছি। আপনি আপনার ক্যালকুলেশন শিট দেখে পূরণ করবেন। আগে এই শিটটা আগে তৈরি করে নেবেন, তারপর আপনি এটি পূরণ করতে সুবিধা হবে। চিকিৎসা ভাতা, এক্ষেত্রে যে আমি বাড়ি ভাড়ার বিষয়টা একটু বলি। মূল বেতনের যে পরিমাণ 50% যদি হয় শতকরা, সেটি অথবা 1,80,000 টাকা, তার মধ্যে যেটি কম সেটি আপনাকে এখানে উল্লেখ করতে হবে, নাইলে তার বেশি হলে ব্যতিক্রম হলে আবার সেটার উপর আপনার করযোগ্য আয়ের সাথে যুক্ত হচ্ছে। অর্থাৎ আপনার এখানে বাড়ি ভাড়া ভাতা পেয়েছেন আপনি 96,000 টাকা, অর্থাৎ মূল বেতন হচ্ছে 2,25,000, তার অর্ধেক হচ্ছে শতকরা 50% যদি আমরা বলি, সেক্ষেত্রে 1,12,000 সামথিং হচ্ছে। তো তার মানে আপনার এটা 1,12,000-এর কম আছে, অর্থাৎ এটা যাতে বাড়ি ভাড়া ভাতা হিসেবে ঠিক আছে। যদি তার চেয়ে বেশি হতো তাহলে সেক্ষেত্রে এটা বাকি অংশটুকু আপনাকে কর দিতে হতো। তো এখানে আপনার 1,80,000 টাকা পর্যন্ত আসলে আপনি যদিও আপনি করমুক্ত বা অব্যাহতি দেখাতে পারছেন, সেক্ষেত্রে আপনাকে 1,80,000 টাকার মধ্যে থাকতে হলে খেয়াল থাকতে হবে যেটা যাতে 2,25,000 টাকার 50% কম কিনা, বা আপনার যে মূল বেতন এসছে সেটার 50% মধ্যে পড়ে কিনা। চিকিৎসা ভাতা, আপনি যা পেয়েছেন সেটি যদি পুরো অংশটুকুই খরচ হয়ে থাকে, তাহলে আপনাকে অবশ্যই এটার উপর কর দিতে হচ্ছে না, অর্থাৎ আপনি পুরোটাই করমুক্ত দেখাতে পারছেন। অর্থাৎ আপনি যদি খরচ করে থাকেন পুরোটাই সেক্ষেত্রে, আর যদি খরচ না হয়ে থাকে চিকিৎসা ভাতা, সেক্ষেত্রে সেটা করযোগ্য আয়ের সাথে যুক্ত হবে। পরিচারক ভাতা যদি থাকে সেটি উল্লেখ করুন, সেটা করমুক্ত নয়, অর্থাৎ আপনাকে এটা করযোগ্য আয়ের সাথে যুক্ত করতে হবে। ছুটি ভাতা, আপনার যে ছুটি বা নগদায়ন ছুটি, ইহা করমুক্ত নয়, পুরোটাই আপনার করযোগ্য। সম্মানী, পুরস্কার, ফি, এগুলো যদি থাকে উল্লেখ করুন, এটাও করমুক্ত নয়, সম্পূর্ণ অংশই করযোগ্য। ওভারটাইম, এটাও করমুক্ত নয়, সম্পূর্ণ করযোগ্য। বোনাস,
এক্স গ্রেসিয়া, এটা সম্পূর্ণ অংশই করযোগ্য, এটা করমুক্ত নয়। অন্যান্য ভাতা যদি থাকে সেটি পুরোটাই করযোগ্য আয়ের সাথে, নিট করযোগ্য আয়ের সাথে যুক্ত হবে। স্বীকৃত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তা কর্তৃক চাঁদা। আপনার এটা অবশ্যই, আপনি যদি কোনো স্বীকৃত কোনো তহবিল থেকে নিয়োগকর্তার থেকে কোনো আপনার পক্ষ থেকে কোনো চাঁদা প্রদান করে থাকে, সেটা পুরোটাই করযোগ্য, সেটার উপর কর দিতে হচ্ছে। স্বীকৃত ভবিষ্যৎ তহবিলে অর্জিত সুদ, এটি মূল বেতনের 33% পর্যন্ত যে সুদ আসবে সেটি আপনি এখান থেকে বাদ দিতে পারবেন, অর্থাৎ এটা করমুক্ত। এর অতিরিক্ত যে আয় হবে সেটির উপর আপনাকে কর দিতে হবে। 33%, শতকরা 33 ভাগ পর্যন্ত আপনি সেটার অব্যাহতি পাচ্ছেন। যানবাহন সুবিধার জন্য বিবেচিত আয়, যদি আপনি করদাতা হিসেবে আপনার নিয়োগকর্তা থেকে গাড়ির সুবিধা পেয়ে থাকেন বা যানবাহনের সুবিধা পেয়ে থাকেন, সেক্ষেত্রে এটি মূল বেতনের 7.5% বা শতকরা 7.5 ভাগ সরাসরি নিট করযোগ্য আয়ের সাথে যুক্ত হবে। অর্থাৎ আপনি যা সুবিধা পাচ্ছেন তার শতকরা 7.5 ভাগ আপনাকে করযোগ্য আয়ের সাথে যুক্ত করতে হচ্ছে। বিনামূল্যে সজ্জিত বা অসজ্জিত বাসস্থানের জন্য বিবেচিত আয়, আপনি যদি বিনা ভাড়ায় সজ্জিত বা অসজ্জিত বাসস্থানে বাস করেন এবং সেটা যদি নিয়োগকর্তা কর্তৃক পেয়ে থাকেন এই সুবিধা, সেক্ষেত্রে আপনাকে সাধারণভাবে মূল বেতনের শতকরা 25 ভাগ করযোগ্য আয় হিসেবে দেখাতে হবে। অর্থাৎ আপনি যা বিনা ভাড়ায় থাকছেন সেটি মূল বেতনের যে 25 ভাগ সেটা আপনাকে করযোগ্য আয় হিসেবে দেখাতে হবে। অর্থাৎ আপনাকে এটিরও কর দিতে হচ্ছে। অন্যান্য যে সুবিধাসমূহ আছে সেগুলো যদি আপনার থাকে, যেমন নিয়োগকর্তা কর্তৃক আপনার যদি কোনো দারোয়ান থাকে, মালি থাকে, বাবুর্চি থাকে, সেগুলোর সমপরিমাণ অর্থ আপনাকে এখানে করযোগ্য আয়ের সাথে যুক্ত করতে হবে। তাহলে আমার নিট করযোগ্য আয় দাঁড়ালো 2,25,000 টাকা। এখানে আমি পুরোটা আসলে এক্সামটেড পেয়েছি, এই পাশের যে অংশটুকু এক্সামটেড পেয়েছি সেটির যোগফল আমার বেতন হতে নিট করযোগ্য আয় 2,25,000 টাকা পর্যন্ত। এছাড়া পেনশন করমুক্ত, তবে মূল বেতন এবং আনুষঙ্গিক অন্যান্য আয় যদি মোট আয়ের 2,20,000 টাকার ঊর্ধ্বে হলে সেটিকে আপনাকে অবশ্যই ইনকাম ট্যাক্স দিতে হবে। যদি বাড়ি ভাড়া, যাতায়াত ভাতা, চিকিৎসা ভাতা নির্দিষ্ট পরিমাণ বা এর লিমিটের বাইরে হয়, সেক্ষেত্রে আপনাকে ট্যাক্সেবল ইনকামের সাথে যুক্ত করতে হবে। এছাড়া অন্য যে কোনো আয় আপনাকে ট্যাক্সেবল ইনকামের সাথে যুক্ত করতে হবে, করযোগ্য আয় হিসেবে বিবেচিত হবে। তবে বিদেশ থেকে বৈধ পথে বা যথাযথ মাধ্যমে আগত যে আয় আসবে সেটি করমুক্ত হবে, অর্থাৎ করের আওতার বাহিরে থাকবে। তফসিল 2, গৃহ সম্পত্তির আয়। আমার এখানে যে টোটাল যে আমি ভাড়া পেয়েছি 2,40,000 টাকা এখানে উল্লেখ করেছি। মেরামত বাবদ যে খরচ এগুলো 2,60,000 টাকা। পৌর কর আমি দিয়েছি 3,500 টাকা। গৃহ সম্পত্তি খালি থাকার কারণে আমি 20,000 টাকা। আমার যে ট্যাক্স ক্যালকুলেশন শিট আছে সেটি থেকে এগুলো আমরা দেখে এখানে উল্লেখ করতে পারি। এখানে গৃহ সম্পত্তির ভাড়ার ক্ষেত্রে অবশ্যই আপনি 12 মাসের ভাড়া উল্লেখ করতে হবে, অবশ্যই এটা খেয়াল থাকতে হবে। মেরামতের খরচ আপনি
আবাসিকের ক্ষেত্রে 25% পর্যন্ত আপনি দেখাতে পারছেন। অনাবাসিক বা কমার্শিয়ালের ক্ষেত্রে আপনি 30% খরচ, মেনটেন্যান্স খরচ বা অন্যান্য কোনো খরচ থাকলে সেটি এখানে দেখানো সম্ভব। পৌর কর বা স্থানীয় কর যেগুলো অ্যাকচুয়াল দিয়েছেন সেগুলোর চালান বা একটা রিসিট অবশ্যই আপনার কাছে রয়েছে, সেটি যা খরচ সেটি আপনাকে এখানে উল্লেখ করতে হবে। ভূমি রাজস্বর যে আপনার খরচ আছে সেটি আপনাকে এখানে উল্লেখ দেখাতে হবে। আপনি যদি আপনার বাড়ির এগেনস্টে বা বিপরীতে যদি আপনি কোনো ঋণ নিয়ে থাকেন কোনো ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন থেকে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এটির উপর যে সুদ আসবে সেটি আপনি এখানে খরচ হিসেবে উল্লেখ করতে পারবেন। গৃহ সম্পত্তি খালি থাকার কারণে আমি দেখিয়েছি, অর্থাৎ আপনার 12 মাসের মধ্যে 1 মাস খালি ছিল, অর্থাৎ আপনি মোট পরিমাণটা উল্লেখ করার পরে এই সমস্ত খরচগুলো বাদ দিয়ে যা আয় আসবে, খরচগুলো টোটাল খরচটা বাদ দিয়ে যা আয় আসবে সেটি আপনি এখানে আপনার বাড়ি ভাড়ার আয় হিসেবে দেখাতে পারছেন। আর এছাড়া সম্পত্তি যদি বীমা করা থাকে সেগুলো বা অন্য অন্য কোনো আরও খরচ থাকলে এগুলো গ্রহণযোগ্য, সেগুলো বাদ দিয়ে আপনি আপনার বাড়ি ভাড়ার আয় দেখাতে পারছেন। এখানে বাড়ি ভাড়ার আয় এবং বেতন হতে যে আয়, এই দুটো আয়ের যোগফলটাই কিন্তু আমরা পৃষ্ঠা নাম্বার 2-এ আমাদের যে বেতনাদি এবং গৃহ সম্পত্তির আয় আছে সেটি আমরা এখানে দেখাতে পেরেছি। এই ছিল আমার তফসিল 1 এবং 2-এর অর্থাৎ আয়ের বিস্তারিত বিবরণী সম্বলিত তফসিল।